স্টুডেন্টস, আমরা আগের দিন সলিউশন আর কলিগেটিভ প্রপার্টি নিয়ে প্রথম ক্লাসটা নিয়েছিলাম। সেই ক্লাসেরই কন্টিনিউশন আজকে করব। তো সলিউশন যেটা আমরা শিখিয়েছিলাম সেটা সম্বন্ধে আরেকটু দেখে নেব আমরা যেটা আমরা করেছিলাম। আর কলিগেটিভ প্রপার্টি কি সেটা আমরা আগের দিন বলেছিলাম, যেটা সংখ্যার উপর নির্ভর করে, সেটা আরেকটু ভালো করে ইলাবোরেট করব আমরা আজকে, এবং তারপরে আস্তে আস্তে এগোবো। তো আমরা যেটা করছি সেটা হচ্ছে সলিউশন and colligative property। প্রথম দিনই আমরা বলেছিলাম সেটা হচ্ছে ভেপার প্রেসার। ভেপার প্রেসারটা কি না, একটা যদি পিওর লিকুইড থাকে, সেই পিওর লিকুইড থেকে যে বাষ্প বেরোয় তাকে আমরা যদি বলি বাষ্পটা ভেপার, আর এই লিকুইড, তাহলে এই ভেপারটা এই লিকুইডটার উপরে একটা প্রেসার ক্রিয়েট করছে। এই প্রেসারটার নাম হচ্ছে ভেপার প্রেসার। দিস প্রেসার ইজ কল্ড ভেপার প্রেসার। তাহলে আমরা বলেছিলাম যে পিওর লিকুইড যদি হয় তার মধ্যে থেকে বেশি ভেপার বেরোবে, আর যদি লিকুইডটার সঙ্গে আমরা কিছু সলিউট মিশিয়ে দিই, লিকুইড প্লাস সলিউট, তাহলে কি হবে না, যে সলিউশনটা তৈরি হবে তার থেকে কম ভেপার বেরোবে, কম ভেপার বেরিয়ে যাবে। সেজন্য বলেছিলাম যে সলিউশনের ভেপার প্রেসার কম, সলিউশনের ভেপার প্রেসার কম। এইখান থেকে আমরা আগের দিন রাউলসের ল বলেছিলাম, সেটা আরেকবার মনে করিয়ে দিই। রাউলসের ল, যেহেতু পিওর লিকুইড, পিওর সলভেন্ট, লিকুইডটাকে আমরা সলভেন্ট বলতে পারি, পিওর সলভেন্টের ভেপার প্রেসারটা বেশি, আর সলিউশন থেকে ভেপার কম বেরিয়ে যাবে, তার ফলে সলিউশনের ভেপার প্রেসারটা কি কম। যেহেতু সলিউশনের ভেপার প্রেসার কম, তাই রাউলস বললেন, রাউলস একটা এখান থেকে সূত্র দিলেন, যেটা আমরা বলি রাউলসের সূত্র। রাউলস ল, এটা আমরা আগের দিনই বলেছি। রাউলস ল তাকে বলা হলো ডেল পি বাই পি নট ইকুয়াল টু x2, যেখানে ডেল পি হলো পি নট বাই মাইনাস পি বাই পি নট x2। পি নট হলো ভেপার প্রেসার অফ পিওর সলভেন্ট, পি হলো ভেপার প্রেসার অফ সলিউশন, and x2 is equal to mole fraction of solute in solution, mole fraction of solute in solution। তো এটা আমরা আগের দিন বলেছিলাম, এবং বলেছিলাম এই গোটা কোয়ান্টিটিটাকে বলা হয় রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার। রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার। এই রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার দেখা যাচ্ছে যে মোল ফ্র্যাকশনের সঙ্গে সমান। মোল ফ্র্যাকশন মানে নাম্বার অফ মোল, মোল ফ্র্যাকশন ভ্যারিজিয়াস নাম্বার অফ মোল। অতএব ডেল পি বাই পি নট এটা কেবলমাত্র x2 এর উপরে ডিপেন্ড করছে। তাই কোনো একটা প্রপার্টি যদি মোল ফ্র্যাকশনের উপর ডিপেন্ড করে, তখন সেই প্রপার্টিটাকে বলা হয় কলিগেটিভ প্রপার্টি। সো ইট ইজ কলিগেটিভ প্রপার্টি, কারণ এটি কেবলমাত্র সংখ্যার উপর নির্ভর করছে। কিসের সংখ্যা? যতটা যে মোল পরিমাণ আমাদের সলভেন্ট মেশানো আছে, সলিউট মেশানো আছে, তার উপর ডিপেন্ড করছে। অর্থাৎ সলিউটের কণার সংখ্যার উপর
রিলেটিভ লোয়ারিং অফ ভেপার। তাহলে সলিউটটা কি তার কেমিক্যাল নেচারের উপর ডিপেন্ড করছে না। অর্থাৎ সলিউটটা চিনি হতে পারে, সলিউটটা গ্লুকোজ হতে পারে, সলিউটটা সুক্রোজ হতে পারে, সলিউটটা ইউরিয়া হতে পারে। যদি সলভেন্টটা একই থাকে তাহলে সলিউটটা আমি যাই মেশাই না কেন তার যদি নাম্বার অফ মোল সমান হয় তাহলে কিন্তু ওই রিলেটিভ অফ লোয়ারিং অফ ভেপার প্রেসারটা একই হবে যদি সলভেন্টটা একই থাকে। মানে এটা একটু ভালো করে বোঝানো যায় যে জলে যদি আমি 1 মোল ইউরিয়া মেশাই তাহলে যতটা বাষ্পচাপ বা ভেপার প্রেসার কমে যাবে, আবার ওই জলেতে ওই পরিমাণ জলেতে যদি আমি গ্লুকোজ মেশাই 1 মোল তাহলে ঠিক একই পরিমাণ বাষ্পচাপ কমে যাবে। সেখানে গ্লুকোজ মেশাচ্ছি না ইউরিয়া মেশাচ্ছি না সুক্রোজ মেশাচ্ছি তার উপর নির্ভর করছে না। নির্ভর করছে কিসের উপর? না কত মোল আমি মেশাচ্ছি, অর্থাৎ নাম্বার অফ মোল। সেজন্য যে সমস্ত প্রপার্টি সংখ্যার উপর ডিপেন্ড করে তাকেই আমরা বলি কোয়ালিটেটিভ প্রপার্টি। এই জন্য বাষ্পচাপের অবনমন, আপেক্ষিক অবনমন, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার মানে হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। বাষ্পচাপের আপেক্ষিক অবনমন এটা হচ্ছে একটা কোয়ালিটেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম। ঠিক আছে, এবারে আমরা এর গাণিতিক রূপে আসি। এই কোয়ালিটেটিভ প্রপার্টির বাষ্পচাপের অবনমনের আমরা গাণিতিক রূপে আসি। তাহলে আমরা এক্ষুনি জানলাম যে ডেল পি বাই পি নট ইজ ইকুয়াল টু x2। আচ্ছা, x2 যদি মোল ফ্র্যাকশন হয় তাহলে আমরা জানি যে x1 প্লাস x2 ইকুয়াল টু 1। কেন? x1 হচ্ছে দ্রাবকের মোল ভগ্নাংশ, এটা হচ্ছে দ্রাবের মোল ভগ্নাংশ। দুটোকে যোগ করলে আমরা কত পাই? 1 পাই। কারণটা কি? কারণটা হচ্ছে মোল ভগ্নাংশ হচ্ছে আইডিয়া আছে মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশের আইডিয়া বলছে যে মোট মোল বাই উপরে থাকবে প্রদত্ত বস্তুর মোল। তো ধরে নেওয়া যাক একটা গ্যাসে একটা মিক্সচার এ গ্যাস আছে, বি গ্যাস আছে, সি গ্যাস আছে। এ গ্যাসের মোল সংখ্যা 2, বি গ্যাসের মোল সংখ্যা 3, সি গ্যাসের মোল সংখ্যা 5 ধরি। তাহলে মোট মোল কত হলো? এটা ধরে নিচ্ছি মোট মোল হচ্ছে 10, 2 প্লাস 3 প্লাস 5 হচ্ছে 10। তাহলে এর মোল ফ্র্যাকশন কত হবে? 2/10। এই যে এর মোল ফ্র্যাকশনকে লিখছি x দিয়ে লিখছি এর মোল ফ্র্যাকশন। একইভাবে p এর মোল ফ্র্যাকশন হবে 3/10, c এর মোল ফ্র্যাকশন হবে 5/10। তাহলে খুব ভালো করে বোঝা গেল সমস্ত মোল ফ্র্যাকশন গুলো যদি আমি যোগ করি 2/10, 3/10 এবং 5/10 তাহলে পাবো 10/10 অর্থাৎ 1। অর্থাৎ একটা সলিউশনের মধ্যে যত জিনিসের মোল ফ্র্যাকশন আছে সব যোগ করলে আমরা কি পাবো? 1। এবার সলিউশনে কে কে আছে? সলিউশনে আছে দ্রাবক, সলিউশনে আছে দ্রাবক। দ্রাবকের মোল ভগ্নাংশ যদি x1 হয়, দ্রাবের মোল ভগ্নাংশ যদি x2 হয় তাহলে দুটো মোল ভগ্নাংশে যোগ করলে আমরা কত পাবো? 1। ঠিক আছে, এবার এখান থেকে আসছি দেখো আমরা x2 সমান তাহলে কি লেখা যায়? n2/n1 প্লাস n, যেখানে n2 হলো দ্রাবের মোল ভগ্নাংশ আর n1 হলো দ্রাবকের মোল ভগ্নাংশ। ঠিক আছে, দ্রাব মানে হচ্ছে এটা হচ্ছে মোল নাম্বার অফ সলিউট, n1 হলো মোল নাম্বার অফ সলভেন্ট। তাহলে এই যদি আমাদের হয় তাহলে
আমরা লিখতে পারি del p by p naught n2 by n1 plus n2, যেখানে n1 is greater than n2। এটা কেন বলছি n1 greater than n2? কারণ সলিউশন আমরা যেটা ইউজ করি, যেটা রাউলস ল ফলো করে, সেই সলিউশনটা অতি লঘু দ্রবণ। রাউলস ল ফলো করে কারা? রাউলস ল মান্য করে রাউলস ল মানে অতি লঘু দ্রবণ। অতি লঘু দ্রবণ মানে সেখানে সলিউটের পরিমাণ অনেক কম, সলিউট কম, সলভেন্ট অনেক বেশি। মানে এক বালতি জলে এক দানা চিনি দিয়েছে, এক বালতি জলে এক দানা চিনি দেওয়া মানে হচ্ছে অনেক বেশি দ্রাবক, দ্রাবক অনেক কম। অনেক দ্রাবক বেশি, দ্রাবকটা অনেক কম, সেটাকে আমরা বলছি অতি লঘু দ্রবণ। তাহলে n1 greater than n2, তাহলে আমরা লিখতে পারি n1 plus n2 এইটা সমান n1, কেন n1 অনেক বেশি। ঠিক আছে, 5 লাখ টাকার সঙ্গে যদি 1 টাকা যোগ করা যায়, 1 টাকাটাকে আমি অগ্রাহ্য করতে পারি। তাহলে আমরা লিখতে পারি del p by p naught is equal to n2 by n1। এটা লেখা যায়। তাহলে এখান থেকে আমরা একটা সূত্রে আসতে পারি, দেখো del p by p naught n2 মানে হচ্ছে w2 by m2, আর এখানে n1 হচ্ছে w1 by m। কি রকম ব্যাপারটা? w2 হচ্ছে দ্রাবের ওজন, w1 হচ্ছে দ্রাবকের ওজন, m1 হচ্ছে দ্রাবকের আণবিক ওজন, m2 হচ্ছে দ্রাবের আণবিক ওজন। মানে আমরা জানি যে নাম্বার অফ মোল ইকুয়াল টু, আমরা জানি নাম্বার অফ মোল সমান গিভেন ওয়েট বাই মলিকুলার ওয়েট। গিভেন ওয়েট যদি W2 হয় দ্রাবের, আর তার মলিকুলার ওয়েটে ভাগ করলে তার মোল সংখ্যা পাওয়া যাচ্ছে। আবার দ্রাবকের গিভেন ওয়েট যদি W1 হয়, তাহলে তার আণবিক ওজনকে যদি ভাগ করি তাহলে তার মোল সংখ্যা পাওয়া যাচ্ছে। তাহলে এই রিলেশন থেকে আমরা কি করতে পারবো? অঙ্ক করতে পারবো। We can solve the problem by using this formula, and we just remember that solution always very dilute, and only very dilute solution can obey the Raoult's law। যদি দ্রবণটা খুব গাঢ় হয় তাহলে Raoult's law ফলো করবে না। তাহলে আমরা Raoult's law ফলো করাচ্ছি মানে কি? মানে দ্রবণটাকে আমরা অতি লঘু ধরছি, অর্থাৎ যেখানে দ্রাবের পরিমাণ অনেক কম, solute is very minimum, very less amount than the solvent। ওকে, তো এখান থেকে আমরা তাহলে অঙ্ক করতে পারবো। তাহলে আমি একটা প্রথমে অঙ্ক দিই, যেটা আমরা করবো এক্ষুনি। ছোট্ট একটা অঙ্ক আমরা করে নেব। আমি অঙ্কটা সলভ করেছি এখানে। দেখাচ্ছে কি অঙ্কটা হচ্ছে এরকম, একটি অনুদ্বায়ী দ্রাবক, একটি অনুদ্বায়ী দ্রাবক অনুদ্বায়ী দ্রাবক, এটা অনুদ্বায়ী দ্রাবক কেন বলছে? আবার একটা কথা বলি, রাউলস ল খাটে কাদের জন্য? অনুদ্বায়ী দ্রাবকের জন্য। যেসব দ্রাবক অনুদ্বায়ী তাদের জন্য রাউলস ল খাটে, যেসব দ্রাবক অনুদ্বায়ী নয়, ঠিক আছে, মানে যারা দ্রবীভূত হওয়ার পরে বাষ্পীভূত হয়ে যেতে পারে,
তাদের ক্ষেত্রে রাউলস ল খাটবে না। তাহলে রাউলস ল খাটে তাদের জন্যই যারা অনুদ্বয়, অর্থাৎ তারা বাষ্পীভূত হবে না। তাহলে একটি অনুদ্বয় দ্রাবক যার পরিমাণ দ্রাবের অনুদ্বয় দ্রাবের 15 গ্রাম 75 গ্রাম অ্যাসিটোনে দ্রবীভূত হচ্ছে। কেলভিন তাপমাত্রায় বিশুদ্ধ অ্যাসিটোনের বাষ্পচাপ that is vapor pressure equal to 230 mmHg এবং আণবিক গুরুত্ব 125 এবং আণবিক গুরুত্ব 125 কার দ্রাবটির। তাহলে দ্রবণের বাষ্পচাপ কত? ওই উষ্ণতায় দ্রবণের বাষ্পচাপ কত? তাহলে বোঝাই যাচ্ছে অঙ্কটা কি? আমরা একটা প্রবলেম দেওয়ার চেষ্টা করছি। প্রবলেমটা একটি অনুদ্বয় দ্রাবে 15 গ্রাম 75 গ্রাম অ্যাসিটোনে দ্রবীভূত করা হচ্ছে। 298 কেলভিন তাপমাত্রায় বিশুদ্ধ অ্যাসিটোনের বাষ্পচাপ দেওয়া আছে এবং ওই যে দ্রাবকটা দ্রবীভূত আছে অনুদ্বয় দ্রাবকটা তার আণবিক গুরুত্ব দেওয়া আছে 125, বলছে ওই উষ্ণতায় দ্রবণের বাষ্পচাপ। এই হচ্ছে অঙ্ক। তাহলে আমরা প্রথমেই লিখে ফেলবো রাউলস ল থেকে যে সূত্র আমরা লিখতে পারি, এটা মুছে দিই। যে সূত্র আমরা লিখতে পারি রাউলস ল থেকে সেটা কি? সেটা হচ্ছে ডেল্টা পি বাই পি নট সমান x2। x2টাকে আমরা লিখতে পারি n2 বাই n1, যেখানে n1 প্লাস n2 কে আমরা লিখছি n1, যেহেতু n1 n1 গ্রেটার দেন n2। তাহলে ডেল্টা পি হচ্ছে, দেখি আমরা p নট মাইনাস p, এতটা কমে যাচ্ছে। p নট ছিল বিশুদ্ধ অবস্থায়, দ্রবণ অবস্থায় p, তাহলে কমে যাচ্ছে, এটা দ্রবণের বাষ্পচাপ। p নট n2 বাই n1, তাহলে ব্র্যাকেটে লিখে দেবো p নট ইকুয়াল টু দ্রাবকের বিশুদ্ধ অবস্থায় বাষ্পচাপ আর p হলো দ্রবণের বাষ্পচাপ। তাহলে যখন বিশুদ্ধ অবস্থায় যখন ছিল p নট, যেই দ্রবণ হয়েছে তখন হয়েছে p, তাহলে কতটা কমেছে? p নট মাইনাস p, দ্রবণের বাষ্প। এটাকেই বলা হয় অবনমন, বাষ্পচাপের অবনমন হলো। তাহলে p নটটা আমার দেওয়া আছে, কি দেওয়া আছে? ওই তাপমাত্রায় p নট দেওয়া আছে আমাদের 230। এই পিটা আমার কাঙ্ক্ষিত, এটাই আমার চাই। p নট 230, n2 সমান দিতে পারি w1 বাই w2 বাই m2 বাই w1 বাই w2 কত? w2 বলেছে কত গ্রাম মেশানো হয়েছে? 75 গ্রাম অ্যাসিটোনে মেশানো হয়েছে 15 গ্রাম, তাহলে w2 হচ্ছে 15। আর m2 কত? m2 হচ্ছে আমাদের ওর আণবিক ওজন বলেছিল 125। এবার w1 কত? w1 অ্যাসিটোন কত ছিল? 75 গ্রাম অ্যাসিটোন ছিল। আর অ্যাসিটোনের আণবিক ওজন হচ্ছে, সংকেত যদি হয় অ্যাসিটোনের CH3 CO CH3, তাহলে 3টে কার্বন 6টা হাইড্রোজেন 1টা অক্সিজেন, 3 বারং 36 আর 6 আর এটা হচ্ছে 16। ঠিক আছে?
তাহলে 36 6 42, 42 10 এ হচ্ছে 52 আর 6 হচ্ছে 58, তাহলে ওটা হচ্ছে 58। তাহলে এখানে কাটাকাটি করলে আমরা কি পাবো? 15/125 ইনটু 58/55। তাহলে 5 দিয়ে কাটলে এটা হবে 5 15 75, তাহলে 58/125 ইনটু 5। এটাকে গুণ করব না, এই অবস্থায় রেখে দেব। তা দেখি আমরা এইটা মোটামুটি 58 টাকে যদি আমরা 5 5 এ 25 এর 5 5 2 এ 10 2 এ 12 2 হাতে থাকলো 1 725, আর এটা হচ্ছে 8। এবার 230 মাইনাস p বাই 230 ইকুয়াল টু 58/725, একে ক্যালকুলেট করলে আমরা p এর মান পেয়ে যাব। তাহলে যদি আমরা এটাকে ক্যালকুলেট করি তাহলেই আমরা কি পেয়ে যাব? p এর মান পেয়ে যাব। তাহলে এইভাবে আমরা কোন দ্রবণের বাষ্পচাপ নির্ণয় করতে পারব। ঠিক আছে? আরেকটা ধরনের অঙ্ক আমরা দিই, এটা সবাই দেখে নাও যে এটা এইভাবে আমরা অঙ্কটা করতে পারবো। জাস্ট এখানে আমি ক্যালকুলেশনটা করিনি, জাস্ট এখানে ক্যালকুলেশনটা করলেই p এর মানটা বেরিয়ে চলে আসে। নেক্সট আমরা যদি এইভাবে একটা অঙ্কটা করি, আরেকটা অঙ্ক আমি দিচ্ছি, সেই অঙ্কটা হচ্ছে যে 100 গ্রাম জলে, পরের অঙ্ক, পরের টপিক, 100 গ্রাম জলে বাষ্পচাপ 31.83, 100 গ্রাম জলের, সরি বললাম, সরি 30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, 30 ডিগ্রি সেন্টিগ্রেডে বিশুদ্ধ জলের বাষ্পচাপ, বিশুদ্ধ জলের বাষ্পচাপ 30 ডিগ্রি সেন্টিগ্রেডে বিশুদ্ধ জলের বাষ্পচাপ 31.83 মিলিমিটার Hg, 31.83 মিলিমিটার Hg। 100 গ্রাম জলে 10 গ্রাম গ্লুকোজ আছে, 100 গ্রাম জলে 10 গ্রাম গ্লুকোজ দ্রবীভূত আছে। দ্রবণের বাষ্পচাপ, তাহলে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলের বাষ্পচাপ হলো যে 31.83, মানে এটাই হচ্ছে পি নট। আর আমাকে চেয়েছে দ্রবণের বাষ্পচাপ মানে পি, তাহলে একই সূত্র ইউজ করব আমি, del p by p naught equal to n2 minus n1, that is w2 by m2 by w1 by m1। del p মানে কি? p naught minus p by p naught, w2 by m2 w1 by m1। তাহলে p naught কত? p naught হচ্ছে 31.83, p কত জানি না, ওটাই ক্যালকুলেট করতে হবে। 31.83, w2 কত? 10 গ্রাম গ্লুকোজ, 10 গ্লুকোজের আণবিক ওজন 180, মলিকুলার ওয়েট অফ গ্লুকোজ C6H12O6, 6 12 72 প্লাস 12 ইনটু 1 প্লাস 6 ইনটু 16, এটা করলে হয় 180। আর W1 কত বলেছে? 100, এটা হচ্ছে 80। এটাকে আমরা ক্যালকুলেট করার চেষ্টা করি। 31.83 মাইনাস p বাই 31.83, 10 বাই 180, 18 বাই 100। তাহলে এটা হচ্ছে আমার 100।
তাহলে কাটাকাটি করলে দেখা যাচ্ছে অর 118.3 মাইনাস 100 পি 31.83 সো 100 পি ইজ ইকুয়াল টু 31 118.3 মাইনাস 31.83 পি ইজ ইকুয়াল টু 118.3 মাইনাস 31.83 বাই, তাহলে এইখান থেকে এই ক্যালকুলেশনটা করলেই আমরা কি পেয়ে যাব, দ্রবণের বাষ্প চাপ। তাহলে রাউলস ল থেকে এইভাবে আমরা অঙ্কগুলো করতে পারি। ঠিক আছে, তাহলে এইটা আমাদের বাষ্পচাপের অবলম্বন বা আপেক্ষিক বাষ্পচাপের অবলম্বন, যেটা কলিগেটিভ প্রপার্টি, এটা হলো আমাদের প্রথম কলিগেটিভ প্রপার্টি আমরা পড়ব। এবারে আমরা চলে আসি অন্য আরেকটি কলিগেটিভ প্রপার্টি। প্রসঙ্গত এখানে আমরা যেটা পড়াচ্ছি সেটা সলিউশনে, যেটা পড়াচ্ছি সেটা দ্রবণে, দ্রবণ তৈরি হচ্ছে কি কি দিয়ে দ্রবণ তৈরি হচ্ছে, যে লিকুইডে বা তরলে কোনো কঠিন বস্তু দ্রবীভূত হচ্ছে, এটাই আমরা পড়াচ্ছি এখন। আমরা তরলের সঙ্গে তরলের দ্রবণ বা কঠিনের সঙ্গে কঠিনের দ্রবণ কিন্তু এখনো পড়াচ্ছি না, বা গ্যাসের সঙ্গে গ্যাসের দ্রবণ পড়াচ্ছি না। আমরা যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে তরলে কোনো কঠিন যখন দ্রবীভূত হচ্ছে। তো তরলে যখন কঠিন দ্রবীভূত হয় তখন আমরা আরেকটা জিনিস দেখেছি, খুব এক্সাম্পলগুলো আমরা দেখেছি, যে জলে যখন নুন যোগ করা যায়, নুন কমন সল্ট, তখন জলের স্ফুটনাঙ্ক বেড়ে যায়। জলে কেন, যে কোনো প্রকৃত তরলে যদি আমরা কোনো জিনিস যোগ করি তাহলে তার স্ফুটনাঙ্কটা বেড়ে যাবে। তো এই জিনিসটাকে আমরা কি বলি না, এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট। এই ঘটনাটাও ঘটে ওই বাষ্পচাপের জন্য, জলের স্ফুটনাঙ্ক বেড়ে যায়, একে বলি আমরা এলিভেশন, এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট। জলের স্ফুটনাঙ্ক বেড়ে যাচ্ছে, দ্রবণ যেই তৈরি হচ্ছে তখন এলিভেট করছে, অর্থাৎ জলটা যে তাপমাত্রায় ফুটে বাষ্পে পরিণত হতো এখন সেই তাপমাত্রায় ফুটছে না, চাপ একই থাকলেও তার থেকে বেশি তাপমাত্রায় ফুটছে, একে বলি আমরা এলিভেশন, এলিভেট করছে, অর্থাৎ বাষ্পচাপ এই অর্থাৎ স্ফুটনাঙ্কটা বেড়ে যাচ্ছে। এটা কেন হয়, রিজন, মানে আমরা এবার শিখবো যে কেন ঘটনাটা ঘটে, রিজন আমরা শেখা যায় একটা রিজন কেন ঘটে। তো দেখো প্রথমে আমরা বলি যে জল যখন ফুটে বাষ্প পরিণত হয়, ধরো এটা আছে জল, এটা যখন ফুটে যাচ্ছে তখন এখান থেকে তৈরি যে ভেপার প্রেসার, এই ভেপার প্রেসার আর প্রকৃতির চাপ, অ্যাটমসফিয়ারিক প্রেসার, অ্যাটমসফিয়ারিক প্রেসার, এই অ্যাটমসফিয়ারিক প্রেসার আর ভেপার প্রেসার একে অপরের সঙ্গে কি হচ্ছে, ইকুইলিব্রিয়ামে থাকছে, অর্থাৎ এই দুটো প্রেসার ইজ ইন ইকুইলিব্রিয়াম, একই ইকুইলিব্রিয়াম মানে একই হয়ে যাচ্ছে। তাহলে অ্যাটমসফিয়ারিক প্রেসার পরিবেশের চাপ, atmospheric pressure and vapor pressure এরা যখন সাম্যাবস্থায় আসছে, ইকুইলিব্রিয়ামে আসছে, অর্থাৎ একই হয়ে যাচ্ছে, তখনই জলটা ফুটতে শুরু করছে। তাহলে কন্ডিশনটা কি, জলের ফোটা, বয়েলিং অফ ওয়াটার, কন্ডিশন when vapor pressure of water or any liquid is in equilibrium with atmospheric pressure, যখন ওই ভেপার প্রেসার, ওয়াটারের ভেপার প্রেসার যখন এক্সটার্নাল প্রেসার, অ্যাটমসফিয়ারিক প্রেসারের ইকুইলিব্রিয়ামে আসবে, দ্যাট ইজ ইকুয়াল হবে, তখনই কিন্তু ওটা ফুটতে শুরু করছে। ঠিক আছে, তার আগে পর্যন্ত সেটা কিন্তু ফুটবে। তাহলে আমরা একটা গ্রাফ থেকে এটা দেখাবার চেষ্টা করি, জাস্ট
show an equation or show these things by using a graph. So x axis এ আমরা এখানে টেম্পারেচারকে নিচ্ছি along x axis, y axis এ আমরা এখানে প্রেসারটাকে নিচ্ছি, vapor pressure. VP means vapor pressure. ধরে নিলাম এইটা হচ্ছে atmospheric pressure 1 atm, that is 1 atm pressure. আমি ধরে নিলাম 1 atm, এটা 1 atm না হতে পারে, এটা ওই অবস্থায় ধরো পাহাড়ের মাথায় এক্সপেরিমেন্টটা হচ্ছে, তখন এটা 1 atm না হয় 0.5 atm হবে। আবার ধরো খুব বেশি চাপযুক্ত জায়গায় একটা প্রেসার কুকারের মধ্যে এক্সপেরিমেন্টটা হচ্ছে, তখন সেটা 1 atm না হয় 1.2 atm হবে। মানে পরিবেশের চাপ এইটা। তো সাধারণ অবস্থায় জেনারেলি এই চাপটা কত 1 atm, তাই আমি ধরলাম এটা 1 atm। এটা 1 atm না হতে পারে 0.95 atm হতে পারে, 0.8 atm হতে পারে, যা খুশি হতে পারে, কিন্তু ন্যাচারালি আমরা এটা সরলীকরণ করার জন্য এটাকে 1 atm। তো যখন তাপমাত্রা কম ছিল বাষ্প কম বেরোচ্ছিল, তাপমাত্রা বাড়াচ্ছি লিকুইডের বাষ্প বেশি বেরোচ্ছে, তাপমাত্রা আরো বাড়াচ্ছি বাষ্প, তাপমাত্রা বাড়ালাম বাষ্প আরো বেরোলো, ভেপার প্রেসার আরো বাড়লো, তাপমাত্রা আরো বাড়াচ্ছি বাষ্প বেরোলো আরো। তাহলে আলটিমেটলি ভেপারের যে কার্ভটা সেটা এরকম ভাবে গিয়ে টাচ করে, কাকে টাচ করলো না 1 atm প্রেসার। এখানে ভেপার প্রেসার কম ছিল, তাপমাত্রা কম, টেম্পারেচার বাড়াচ্ছি 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 বাড়াচ্ছি, বাড়াতে বাড়াতে ওটা কাকে গিয়ে টাচ করছে 1 atm প্রেসারে। যেই 1 atm প্রেসারে টাচ করে গেল সঙ্গে সঙ্গে বাস এই জিনিসটা ফুটতে শুরু করলো, বয়েলিং স্টার্ট, বয়েলিং স্টার্ট, বয়েলিং স্টার্ট, বয়েলিং স্টার্ট। তাহলে এই যে পার্টিকুলার টেম্পারেচারটা এখানে বয়েলিংটা স্টার্ট হওয়া শুরু হলো, তাকে আমরা যদি বলি টিবি, বি ফর বয়েলিং।